রিপাবলিকান স্পিকার হাউস স্পিকার তিনি তো বলেই দিয়েছেন যে তারা একটা করছে, ব্যবস্থা উদ্যোগ নিচ্ছে যাতে করে আইসিসির ওপরে স্যাংশন দেওয়া যায়। যেহেতু সাউথ আফ্রিকা একটা সিগনেচারি পার্টি, পুটিনকে কিন্তু বলা হয়েছিল যে ইউ শুড নট ট্রাভেল টু সাউথ আফ্রিকা বিকজ ইউ মাইট গেট অ্যারেস্টেড। বেঞ্জামিন নেতানিয়াহুর এগেনস্টে যে গ্রেফতারি পরোয়ানাটা জারি হয়েছে, এই গ্রেফতারি পরোয়ানাটা জারি খুবই সিগনিফিক্যান্ট। ইয়ান পেপে মেহেদী হাসানের সাথে কথায় বলছিলেন যে তিনি আজকের এই অ্যারেস্ট ওয়ারেন্টে খুব যে বেশি আশাবাদী তা সেটা না। আইসিসির সদস্য দেশগুলোর মধ্যে আমেরিকা নাই, ইসরায়েল নাই, চায়না, রাশিয়া নাই। এর সদস্য ব্রিটেন আছে, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স বা ইউরোপের বিভিন্ন দেশ আছে। 124টা দেশ হচ্ছে আইসিসি মেম্বার। 1998 সালে এই আইসিসির গঠন হয়, যেটাকে বলা হচ্ছে রোম স্ট্যাটিউট এর মাধ্যমে। তো আমরা এইটা নিয়ে আলোচনা করব যে আসলে আইসিসির এখতিয়ার নিয়ে অনেক সময় প্রশ্ন, যেভাবে প্রশ্ন করা হচ্ছে। রিপাবলিকান স্পিকার হাউস স্পিকার তিনি তো বলেই দিয়েছেন যে তারা একটা করছে, ব্যবস্থা উদ্যোগ নিচ্ছে যাতে করে আইসিসির ওপরে স্যাংশন দেওয়া যায়। এটি নিয়ে আলোচনা করব। অনেক ধন্যবাদ রানা ভাই। মুনির ভাই যথার্থই বলেছেন। তো আমি আইসিসির বিষয়টা একটু ক্ল্যারিফাই করি যে আপনি যেটা বলেছেন রানা ভাই, যে রোম স্ট্যাটিউটের উপরে ভিত্তি করে আইসিসি গঠিত হয়েছে। আইসিসির পার্টি, সিগনেটারি পার্টি যারা স্বাক্ষরের পরে আবার এটাকে রেটিফাই করেছে, এরকম দেশের সংখ্যা হলো 123। এবং এর মধ্যে প্রমিনেন্ট দেশগুলোর মধ্যে ইউরোপিয়ান দেশগুলো রয়েছে, ইউকে, জার্মানি, ফ্রান্স, দে আর মেম্বার। কিন্তু 40টির বেশি দেশ তারা ইদার কখনো তারা সাইন করেনি, কিন্তু কিংবা সাইন করেছে কিন্তু এটাকে রেটিফাই করেনি। আমেরিকা এবং রাশিয়া হলো তার মধ্যে অন্যতম, যে দুই দেশই তারা এই রোম স্ট্যাটিউটের ভিত্তিতে আইসিসির যে রোম স্ট্যাটিউটের তারা সিগনেচারি পার্টি, কিন্তু তারা আইসিসিকে পরবর্তীতে রেটিফাই করেনি। এবং যারা আইসিসির পার্টি না এবং রেটিফাই করেনি, মানে এই প্রত্যেকটা দেশের দিকে যদি আপনারা তাকান, দে হ্যাভ সামথিং ইন দেয়ার ক্লোজেট। এই কারণেই তারা আইসিসির সিগনেচারি হননি এবং রেটিফাই করেননি, যাতে করে তাদের উপরে আইসিসির জুরিসডিকশন না পড়ে। এবং সেই দেশগুলোর মধ্যে রয়েছে, আপনি যদি দেখেন যে চায়না, রাশিয়া, আমেরিকা, ইথিওপিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, তারপরে সৌদি আরবিয়া, ইজিপ্ট, ইরান, ইসরায়েল, সুদান, এইসব দেশগুলা, সিরিয়া, এগুলা হলো নন সিগনেচারি কিংবা নন পার্টি। এখন এবং আমরা যদি দেখি যে 2017 সালে বুরুন্ডি কিন্তু আইসিসি থেকে বের হয়ে গিয়েছে, কারণ তাদের গভর্নমেন্টের এগেনস্টে আইসিসি ইনভেস্টিগেশন ওপেন করেছিল অন ওয়ার অন ড্রাগ। এবং ইন্টারেস্টিংলি, যে আমরা যদি আইসিসির জুরিসডিকশনটা দেখি, যে 123টা দেশ আইসিসির সিগনেচারি এবং রেটিফাই করেছে, তাদের উপরে আইসিসির জুরিসডিকশন আছে। অর্থাৎ আইসিসি তাদেরকে, যদি কোনো ব্যক্তি সেই এই 123টা দেশের মধ্যে ট্রাভেল করে, যাদের এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, তাদেরকে এই 123টা দেশের মধ্যে দিয়ে তারা যদি ট্রাভেল করে, এই 123টা দেশ তাদেরকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে বাধ্য। যার কারণে আপনাদের মনে আছে যে 2023 সালে, গত বছর, যখন ভ্লাদিমির পুটিনের এগেনস্টে যখন এটা আনা হলো, চার্জটা আনা হলো, তার পরপরই ব্রিক্সের অধিবেশন হচ্ছিল সাউথ আফ্রিকাতে। এবং সাউথ আফ্রিকাতে ব্রিক্সের এই অধিবেশনে, যেহেতু সাউথ আফ্রিকা একটা সিগনেচারি পার্টি, পুটিনকে কিন্তু বলা হয়েছিল যে ইউ শুড নট ট্রাভেল টু সাউথ আফ্রিকা বিকজ ইউ মাইট গেট অ্যারেস্টেড। তার অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা ছিল, এজন্য কিন্তু তিনি সাউথ আফ্রিকাতে অ্যারেস্ট করেননি, সাউথ আফ্রিকাতে সফর করেননি। সো এটা হলো আইসিসির মোটা দাগের একটা জুরিসডিকশন, যে আমেরিকা এটার একটা সিগনেটারি এখন না, বিকজ দে ডিড নট রেটিফাই, রাশিয়া না, ইসরায়েল না। সুতরাং বেঞ্জামিন নেতানিয়াহুর এগেনস্টে যে গ্রেফতারি পরোয়ানাটা জারি হয়েছে, এই গ্রেফতারি পরোয়ানাটা জারি খুবই সিগনিফিক্যান্ট। অলদো আমি আজকে আপনারা জানেন যে ইসরায়েলি হিস্টোরিয়ান ইয়ান পেপে, যিনি ইসরায়েলি জেনোসাইড নিয়ে বই লিখেছেন বিভিন্ন সময়, ইসরায়েলের এই গণহত্যার একজন বড় সমালোচক, তিনি ইসরায়েলি অধিবাসী হয়েও ইয়ান পেপে মেহেদী হাসানের সাথে কথায় বলছিলেন যে তিনি আজকের এই অ্যারেস্ট ওয়ারেন্টে খুব যে বেশি আশাবাদী তা সেটা না, কিন্তু তিনি যেটা বললেন মোটা দাগে তার সারমর্ম হলো যে এই গ্রেফতারি পরোয়ানা জারির যে সিদ্ধান্ত ব্রিটিশ লয়ার করিমের
ইনিশিয়েশনে, যদিও এটা এখন অফিসিয়াল হয়নি, তিনি প্রস্তুতি নিচ্ছেন। এটার মাধ্যমে তিনি অ্যাকর্ডিং টু ইয়ান পেপে তিনি বললেন যে এটা থেকে আমরা আমাদের মনের মধ্যে একটা আশার আলো জন্ম দিচ্ছে যে টানেলের শেষ প্রান্তে আমরা কিছুটা আলো দেখতে পাচ্ছি, যদিও হয়তো টানেলটা অনেক লম্বা। এবং এখানে যদি সত্যি সত্যি গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার ডিফেন্স মিনিস্টার তারা কিন্তু এই 123টা দেশের উপর এখানে আপনাকে তথ্যটা দিয়ে রাখি ডক্টর নাকিবুর রহমান। একই সঙ্গে আমরা দেখছি যে ওই আবেদনে যে অ্যারেস্ট ওয়ারেন্টের আবেদন করা হচ্ছে, সেখানে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং ইসমাইল হানিয়ে সহ 3 জনের বিরুদ্ধেও কিন্তু একই আবেদন করা হয়েছে। জি, এটা খুব একটা বড় পয়েন্ট না, বিকজ আপনারা যদি দেখেন যে মানে তাদের এগেনস্টে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি না হলেও তাদের উপরে অনেক বেশি আরো খড়গ নেমে আছে, যার কারণে তারা যে স্বাভাবিক জীবনযাপন করছেন এটা না, শুধুমাত্র লিমিটেড কয়েকটা জায়গায় আপনারা যদি দেখেন যে ইসমাইল হানিয়া তিনি কাতারে বসবাস করেন, খুব অল্প কিছু জায়গায় তিনি ট্রাভেল করতে পারেন। সুতরাং এই গ্রেফতারি পরোয়ানা হামাসের ইয়াহিয়া সিনওয়ার তিনি গাজা ত্যাগ করেননি গত দীর্ঘ 30 বছর ধরে, তিনি 20 বছর ইসরায়েলের জেলে ছিলেন এবং সেখানে নির্যাতিত হওয়ার কারণে তিনি সেই সময়ে ইসরায়েলি সোসাইটি সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছিলেন সেটাই এই বিগত দিনগুলোতে তিনি কাজে লাগিয়েছেন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে, যার কারণে ইসরায়েলের যে বিজয় লাভ করাটা আস্তে আস্তে অলমোস্ট অসম্ভব হয়ে পড়ছে। সো ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে যে মামলা, এটাতে দুটা দিক আমি দেখি, যে যদি যেই অপরাধগুলার এগেন আমরা 7ই অক্টোবরের ব্যাপারে কিন্তু প্রতিদিন নতুন নতুন করে জানছি, আমরা সাথে সাথে এই যে বিভৎস দৃশ্য ইভেন হোয়াইট হাউস থেকে কনফার্ম করা হয়েছিল যে শিশুদেরকে মাথা কেটে ফেলা হয়েছে, বিহেড করা হয়েছে, সেটার অসত্যতা আমরা অলরেডি পেয়েছি এবং হোয়াইট হাউস এটাকে রিক্যান্ট করেছে। তারপরে ধর্ষণের যে অভিযোগ সেটা অলরেডি কিন্তু হার্ডস এবং অন্যান্য ইসরায়েলি গণমাধ্যমও কিন্তু এটাকে ডিসপেল করছে। সুতরাং এই সেই তদন্তে আমি একটু শেষ করে নিই, হামাসের বিরুদ্ধে যদি তদন্ত হয়, সেই তদন্তে যদি কোনো ব্যক্তি দোষী হয়, এবং তদন্তে তো অসুবিধা নেই, তাহলে পরে অবশ্যই যারা দোষ করেছে তাদেরকে তাদের পক্ষ নেওয়ার দুনিয়ার কারোই দরকার নেই এবং তারা করবে না। কিন্তু যদি তারা অপরাধ সংগঠন করে না থাকে, তাহলে পরে তাদের বিরুদ্ধে যে দীর্ঘদিন ধরে যে অন্যায় প্রোপাগান্ডা হচ্ছে সেটার একটা সুরাহা হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি এ গুড থিং ফর হামাস আপনি যদি দেখেন। কিন্তু নেতানিয়াহু যেভাবে একজন অপরাধী কিন্তু কখনোই চায় না যে সত্য উন্মোচিত হোক, এবং আজকে মুনির ভাই যেটা বললেন যে যেই টোন জো বাইডেন ইউজ করেছেন, তারপরে যে টোন যদিও কিছুটা ঋষি সুনাক কিছুটা মেজার্ড টোন দিয়েছেন, কিন্তু তারপরও যে আমেরিকা এবং ইউকের যে ডেসপারেশন নেতানিয়াহুকে বাঁচানোর জন্য, ইভেন ইসরায়েলের অধিবাসীরা আজকেও বিরাট বড় বিক্ষোভ হয়েছে, বড় বড় জেনারেলরা তারা বলছেন যে আমরা ইসরায়েলের জন্য যুদ্ধ করব, নেতানিয়াহুর জন্য না। এই ধরনের যে জনমত তৈরি হচ্ছে, এটা থেকে নেতানিয়াহুর বের হওয়ার খুব একটা, এবং এই ইনডাইটমেন্ট এবং এই গ্রেফতারি পরোয়ানা নেতানিয়াহুর স্পেশালি বিকজ ইউকে ইজ এ পার্টি অফ সিগনেচারি ফর আইসিসি, তারা কিন্তু নেতানিয়াহুকে তাদের হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসে যেরকম তিনি দাপটের সাথে গিয়ে বক্তৃতা করতেন, এই গ্রেফতারি পরোয়ানার ফলে কিন্তু তিনি আমেরিকাতে আসতে পারবেন, কিন্তু ব্রিটেনে কিন্তু তিনি যেতে পারবেন না। সো এটা একটা বিরাট জিনিস। এবং আমি আরেকটা জিনিস এখানে বলে শেষ করতে চাই, যে আমরা যদি প্রায় 41টির মতো রায় গত দিনগুলোতে আইসিসি দিয়েছে, এবং এগুলোর মধ্যে অধিকাংশই অলমোস্ট 99% রায়, 95% রায় এসেছে হলো আফ্রিকান নেতৃবৃন্দের প্রতি। এজন্য একটা অভিযোগ আইসিসির প্রতি আছে যে এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট না, এটা একটা এন্টাই আফ্রিকান ক্রিমিনাল কোর্ট। এবং এই সমালোচনা থেকে বের হয়ে আসার একটা সুযোগ কিন্তু আইসিসির হলো, যে তারা সত্যিকারের গণহত্যার বিচার, জেনোসাইডের বিচার করতে তারা উৎসুক এবং তারা ইচ্ছুক। এখানে কিন্তু আইসিসি আপনি যেটা বলেন জেনোসাইড, সেই অভিযোগ করেন, কিন্তু আপনার কাছে সংক্ষেপে আমি যেটা জানতে চাচ্ছিলেন, সে আপনার কাছে সংক্ষেপে জেনে আমি মনির মুস্তাফা আলীর কাছে যাব। সেটি হচ্ছে আইসিসি যে অভিযোগ করেছে হামাস নেতাদের বিরুদ্ধে, সেগুলোর মধ্যে আছে এক্সটারমিনেশন, তারপরে হত্যা, জিম্মি রাখা, ধর্ষণ এবং আটকে রেখে যৌন নির্যাতন।
এরকম অভিযোগ, এইটাকে আপনি কিভাবে দেখবেন? আপনি অভিযোগ তো আসতেই পারে। অভিযোগ যদি এসে থাকে এবং এই ধরনের ঘটনার সাথে যদি কোনো ব্যক্তি জড়িত থাকে, তাহলে কোনো সুস্থ বিবেকবান মানুষ তো এই ধরনের ঘটনাকে সমর্থন করবে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি এই ধরনের ঘটনার সাথে তারা জড়িত না থাকে, কিন্তু যুগ যুগ ধরে তাদেরকে এই ধরনের ঘটনার সম্মুখীন করা হয়, এটাও তো আর একটা অপরাধ। সুতরাং আমার মনে হয় যে এই তদন্ত, ইটস এ ফেয়ার গেম। তদন্ত হোক, তদন্তের মাধ্যমে যদি হামাসের যোদ্ধাদের কিংবা হামাসের নেতৃবৃন্দের এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে আইসিসি যদি জুরিসডিকশন নাও থাকে, তাহলে বিশ্বের জনমত এটার একটা রিফ্লেকশন হবে। সুতরাং মানে এখানে যখন তদন্তের কথা হচ্ছে, এই তদন্তের বিরোধিতা করার অর্থ কিংবা তদন্তের সমালোচনা করার অর্থই হলো অপরাধকে স্বীকার করে নেওয়া। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর মুনির মুস্তাফা আলী। একই বিষয়ে আপনি কি বলবেন? আমি একটু অ্যাড করব। আমি ডক্টর রকিবুর রহমান যা বললেন আমি সবই সমর্থন করি। তো আমি একটু যোগ করতে চাই এটা, যে আমরা যে অ্যারেস্টের কথা ভাবছি, মানে অ্যারেস্ট হওয়ার আগে তো সেটা তো আপনার প্রসিকিউটর ওটা অ্যাপ্লাই করবে জাস্টিস কোর্টে, তারপর জাজরা এটা করবে আর কি, অ্যারেস্ট করার তারা অনুমতি দেবে কি দেবে না, তার রায় দেবে কি দেবে না, সেটা হলো পরের কথা। আমি ঠিক অতদূর পর্যন্ত যাব না যে তারা অ্যারেস্টেড হবে। তবে এর উপকারিতা আছে। উপকারিতা হচ্ছে যে যেমন এই যে বলছে, আমেরিকা বলছে যে লেট ইসরায়েল ইনভেস্টিগেট ইট, দে আর ইনভেস্টিগেটিং। হ্যাঁ, কিন্তু ইনভেস্টিগেশন তাদের তো কোনো শেষ নেই, তারা তো অগ্রসর হচ্ছে না। আইসিসির প্রসিকিউটর যেটা বলছে যে তারা যদি ইন্টারনালি এটা কিছুটা আগাতে পারতো ইনভেস্টিগেট করে, তাহলে হয়তো আমরা বসে থাকতে পারতাম, কিন্তু তাদেরকে তো সুযোগ দেওয়া হয়, সেই সুযোগ তারা সদ্ব্যবহার করছে না। হ্যাঁ, তো এখানে আমি যেটা মনে করি সেটা হলো যে আপনার এই যে অ্যাপ্লিকেশনটা পড়লো, সেখানে যদি জাজরা, আমি জানি না কি করবে, তবে এর হবে যে আপনার এই যে হিউম্যান রাইটস যে ভায়োলেশনগুলো, এগুলো হয়তো কমবে। হ্যাঁ, যেমন আমি আজকে আরেকটা নিউজ দেখেছি যে ইসরায়েল নাকি ডিসিশন নিয়েছে যে সে মানে গাজায় তারা এই যে দানগুলো যাচ্ছে আর কি, যে কন্ট্রিবিউশনগুলো যাচ্ছে, এগুলো সয়লাভ করে দেবে। হ্যাঁ, এগুলো কিছু হতে পারে, যে যেমন ধরেন তারা যে ট্রাকগুলো রাখতো, যে তাদের যে ইয়েগুলো তারা খুলতো না, যে ক্রসিংগুলো, সেগুলো হয়তো খুলে দেবে। এবং হয়তো এটাও হতে পারে যে যুদ্ধটা হয়তো যুদ্ধবিরতিটা একটু আগে ভাগে হতে পারে। আপনার এটা শেষ পর্যন্ত হয়তো আপনার ইসরায়েলের যে ওয়েস্টার্ন ব্যাকার্স, এরা হয়তো দেখবে যে এনাফ ইজ এনাফ, মানে এর চাইতে বেশি বাড়াতে দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, হয়তো তাদের প্রেসারে এই যুদ্ধ বিরতিটা ত্বরান্বিত হতে পারে। হ্যাঁ, এটা আমি যেটা বুঝি আর কি। জি, আর একটা কথা, সেটা হলো এই যে নকিবুর রহমান সাহেব যেটা বললেন, মানে ওই যে হামাসের যে 3 জন লিডার, দ্য থার্ড পারসন ইজ মোহাম্মদ দাইফ, একজন মিলিটারি লিডার আর কি। এরা তো আসলে এরা যে কোথায় আছে এটা যদি ইসরায়েল জানতে পারে, মানে ইসরায়েল তো এই যে হামাস লিডাররা তাদেরকে মারে তো মানে উইথ ইম্পিউনিটি, এটা তো সবাই আমরা জানি। তারা ওই হানিয়াকে মারলেও কিছু আসে যায় না, ওই ইয়াহিয়া সিনোয়ারকে মারলেও কিছু আসে যায় না, তাদেরকে সুযোগ পেলে যে কোনো সময় মেরে দেবে। হ্যাঁ, বরং আমি মনে করি যে ওই আইসিসি যদি অ্যারেস্ট ওয়ারেন্টের রিকোয়েস্ট দেয় এবং ওদেরকে যদি অ্যারেস্ট করতে পারে, হয়তো তারা আর একটু বেশি দিন বেঁচে যেতে পারবে। হ্যাঁ, তো যাই হোক, ওটা তো তাদের লাইফের তো কোনো মূল্য নেই। হ্যাঁ, তাদের লাইফ তো যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তবে আমি যেটা বললাম সেটাই আমি রিপিট করতে চাই, যে এই আইসিসি যেটা করছে তার কারণে হয়তো কিছুটা প্রেশার ইসরায়েলের উপর বাড়বে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।